কুসুমপুর গ্রামে একটা কুঁড়ে ঘর ছিল। সেই ঘরে থাকত রহিম আর তার মেয়ে মিনু। কিরে রহিম, বাড়িতে কি আসিস? ওরে ও রহিম, ঘরে কি মইরা পইরা আসস? সাহস তো তোর কম না। কিস্তির সময় পার হইয়া 10 দিন হইল, অথচ তোর দেখা নাই। হারামজাদা, আমার টাকা কি তোর বাপের? ও কর্তা, চিল্লাইয়েন না, শরমে মাথা কাটা যাইতাছে। মিনুমা আমার ঘরে ডরাইতাছে। আইসেন হুজুর, এই পাটিটা একটু বসেন। থু, তোর পাটির উপরে বসার শখ নাই আমার। সোজাসুজি ক, টাকা কই? তোরে দয়া কইরা টাকা ধার দিছিলাম, আর তুই এখন আমারে ঘুরাইতাছস? এই যে তোর জীর্ণ ঘর, এটার খুঁটি ধইরা টান দিমু আজ। জমিদারের পাওনা নিয়া ছিনিমিনি খেললে জানস তো কি হয়। আপনি তো সবই জানেন, ঘরে এক ফোঁটা চাল নাই। মিনুডারে নিয়ে 2 দিন ধইরা আধপেটা খাইয়া আসি। হাতে একটা টাকাও নাই যে আপনারে দিমু। আমার অবস্থাটা একটু বুঝার চেষ্টা করেন কর্তা। আমি তো চোর না, আমি আপনার দেনাদার। অভাবের কথা শুনলে কি আমার পেট ভরব? অভাব থাকলে টাকা ধার নিছস কেন? আজ কোনো ওজোর আপত্তি শুনুম না। অক্ষণি টাকা বের কর, নাইলে তোর ঘরের ওই থালা বাসন যা আছে সব নিয়ে যাবো। উ কর্তা, অমন কথা কইয়েন না। ওই কয়টা থালা বাসনই সম্বল। আমার বড় পোলাটাই তো শহরে গেছে কাজ করতে। সে গত সপ্তাহে চিঠি পাঠাইছে। মালিকের থেইকা টাকা পাইলেই সে গ্রামে পাঠায় দিব। সেই টাকা পাঠাইলেই আমি দৌড়াইয়া আপনার পায়ে গিয়া টাকা দিয়ে আসুম। আর কয়েকটা দিন সময় দেন হুজুর। শহরে পোলা কামে গেছে না ফুর্তি করতে গেছে কে জানে। 7 দিনের বেশি সময় আর দিব না। সামনের শুক্রবারের মধ্যে যদি টাকা হাতে না পড়ে, তবে ভিটা থেকে উচ্ছেদ করে দিব। জমিদারের কথা নড়চড় হয় না। আল্লাহ আপনার ভালো করব কর্তা। সামনের শুক্রবারের মধ্যেই পোলা টাকা পাঠাইব ইনশাল্লাহ। আমি কথা দিতাছি, আপনার 1 আনা টাকাও কম হইব না। দয়া কইরা এইবারের মতো আমার ইজ্জতটা রাইখেন। বাবা, ভাই কি এই কয়দিনের ভেতর টাকা দিতে পারবে? তুমি তো জমিদার মশাইকে কথা দিলে, কিন্তু ভাই যদি টাকা দিতে না পারে তুমি কি করবে বাবা? জমিদার মশাই তো আমাদের বাড়ি থেকে বের করে দিবেন এবার, টাকা দিতে না পারলে। মা, তুই চিন্তা করিস না, নিশ্চয়ই আমার পোলাটা টাকা পাঠাবো। আর সেই টাকা জমিদার মশাইকে আমি দিয়েও দেব। সবকিছুর মাঝে আমার পোলাটাই তো আমার আশা ভরসা। রহিম ভাই, খারাপ খবর আছে। শহরে একটা কারখানায় আগুন লাগছে, আর সেই কারখানায় তোমার পোলাডাও চাকরি করে। শুনছি কারখানায় নাকি একটাও মানুষও বেঁচে নাই, সবাই আগুনে পুড়ে মারা গেছে। এরপর রহিম আর মিনু কান্নায় ভেঙে পড়ে। আর কিসের সংসার রে মা! আমার বাজান যেই হাতে টাকা নিয়া ঘরে ফেরার কথা আসিল, সেই হাতে আজ ছাই হইয়া গেল। আমার সব আশা ভরসা শেষ। কাল শুক্রবার জমিদার আইসা আমাকে এই ভিটা থিক্কা নামাইয়া দিব। আমি পোলাডারেও হারাইলাম, আবার মাথা গুজার ঠাইডাও হারাইতে বসলাম। আল্লাহ আমারে কেন নিয়া গেল না? না বাজান, মরণের কথা মুখে আইনো না। শোকের পাথুর বুকে চাইপা হইলেও আমাগো লড়াই করতে হইব। কাল জমিদার আইলে আমি তার পায়ে ধইরা সময় চামু। আমি ওনার বাড়ির কাজ কইরা দিমু, বাড়ির ধান সিদ্ধ করুম, গরু চড়ামু, একবেলা খামু, তাও ওনার কিস্তির টাকা আস্তে আস্তে শোধ দিমু। তুমি দেখো বাজান, তোমার এই মাইয়াডাই আবার সব গুছায়া নিব। ভাইজান ওপর থেকে দেখব যে তার বোন হার মানে নাই। এই যে ভাই, শুনছেন? এই গ্রামে রহিম নামে কি কাউকে আপনি চিনেন? যদি বলতেন আমার খুবই সাহায্য হতো। কেন ভাই, রহিমকে আপনার কি দরকার? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি এই গ্রামের কেউ না। কোথা থেকে এসেছেন? ভাই,
রহিমের ছেলে যে ফ্যাক্টরিতে চাকরি করত সেই ফ্যাক্টরিতে আগুন লেগে পুড়ে গেছে। যারা মারা গেছে মালিক পক্ষ থেকে তাদের সবাইকে ক্ষতিপূরণ হিসেবে টাকা দিয়েছে। আমি ওই ফ্যাক্টরি ম্যানেজার, সেই টাকা দেওয়ার জন্যই রহিমকে খুঁজতেছি। আরে, এই লোক তো রহিমকে চেনে না, আর টাকার পরিমাণ তো মনে হচ্ছে ভালোই হবে। আমিও তো রহিমের কাছে টাকা পাই, ও তো টাকা দেয় না। তার চেয়ে ভালো আমি রহিম সেজে টাকাগুলো নিয়ে নেই। এই যে ভাই, আপনি রহিমকে খুঁজছেন? আমিই তো রহিম, এই গ্রামেই আমার বাড়ি। আপনি টাকা আমাকেই দিতে পারেন। তাই নাকি ভাই? আপনিই রহিম? তাহলে তো ভালোই হলো, আমাকে আর কষ্ট করে সামনের দিকে এগোতে হবে না। তাহলে আপনার এই টাকার ব্রিফকেসটা নেন। মিনু জমিদারের বাড়ির সামনের কুয়া থেকে পানি আনতে যায়, আর তখন ওই দিক দিয়ে একটা সুন্দর যুবক যাচ্ছিল, আর মিনুকে দেখে হঠাৎ দাঁড়িয়ে পড়ে, তারপর আবার চলে যায়। আসসালামু আলাইকুম। চাচা, চিনতে পারতেছেন আমারে? আমি পলাশ, আপনার সেই ছোটবেলার বন্ধু মতিন সাহেবের পলা। আরে, পলাশ নাকি রে বাপ? আসো আসো, কাছে আসো। সেই শেষ দেখছিলাম যখন তোমার বয়স মোটে 5 বছর। একদম বাপের চেহারা পাইছ। হঠাৎই অজপাড়া গায়ে। খবর কি, তোমার বাপ ভালো আছে? জি চাচা, আব্বা ভালো আছে। আপনার কথা খুব জিগায়। আসলে আব্বার এই গ্রামে একটা জমি আছে, হেইডাই একটু দেখতে আইছিলাম। আব্বা কইল, পলাশ, জমি তো দেখবি, কিন্তু আগে তোর চাচার লগে দেখা করিস, ওনার দোয়া না নিয়ে কাজ শুরু করিস না। তাই চইলা এলাম। তোমার বাপ মানুষটা চিরকালই এমন। আমার খুব ভালো লাগলো রে বাজান, তোমার এই আশাটা আমার বুকটা জুড়াইয়া দিল। আসো আসো বাপ, ঘরে আসো। চাচা, একটা কথা জিগাইতাম। আপনার বাড়ি আসার সময় আপনার বাড়ির সামনে কুয়ার ওখানে একটা মেয়ে দেখলাম, কুয়া থেকে পানি নিচ্ছে। ওই মেয়েটাকে? কে আর হবে? নিশ্চয়ই আমার মেয়ে রূপা। কেন হবে, কি হয়েছে? না চাচা, তেমন কিছু না। আজ তাহলে উঠি। বাবা, মেয়েটাকে আমার খুবই পছন্দ হয়েছে। বিয়ে করলে আমি ওই মেয়েকেই করব। তোমার বন্ধু গফসার চাচাই বলল ওইটা নাকি ওনারই মেয়ে। এটা তো তুই খুবই খুশির কথা কইলি রে বাপ। আমি কালই যাব ওর বাড়ি বিয়ের কথা পাকা করতে। না বাবা, আমি যে মেয়ে দেখেছি এটা তো সেই মেয়ে না, সেটা অন্য মেয়ে ছিল বাবা। এটা তুমি কি বলছো বাবা? তোমার কোথাও ভুল হচ্ছে। এটাই আমার মেয়ে রূপা, আর ওই দিন তুমি ওকেই দেখেছিলে। না চাচা, আমার কোথাও ভুল হচ্ছে না। আর বাবা, আমার যাকে পছন্দ না আমি তাকে বিয়ে করতে পারবো না। এটা নিশ্চয়ই রহিমের মেয়ে। তাছাড়া ওখানে তো কেউ পানি নিতে আসে না। না, এত ভালো বিয়ে রহিমের মেয়ের সাথে হতে দেওয়া যাবে না। রহিমকে আমি টাকার অজুহাতে গ্রাম থেকে তাড়িয়ে দেব। এটা খুব দ্রুত করতে হবে, তা না হলে আবার খুঁজে বের করে ফেলবে। এরপর জমিদার রহিমের বাড়িতে যায়, টাকা না দেওয়ার অজুহাতে রহিমের বাড়ি থেকে বের করে দেয়, আর বলে এই গ্রামেই তোদের কোনো জায়গা হবে না। রহিম কোথাও থাকার জায়গা না পেয়ে বনের মধ্যে যেয়ে একটা কুঁড়ে ঘর করে, আর সেখানেই তারা থাকতে শুরু করে। এভাবেই রহিম একদিন অসুস্থ হয়ে যায় আর কাজে যেতে পারে না। তখন মিনু কাজে যায়। রহিম অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে,
কিন্তু মিনু ঘরে ফেরে না। সন্ধে লেগে যায়। তখন রহিম আস্তে আস্তে উঠে মিনুকে খুঁজতে যায়। রহিম অসুস্থ থাকায় কিছু দূর যাওয়ার পরে মাথা ঘুরে পড়ে যায়। আর ওই দিক দিয়ে তখন পলাশ যাচ্ছিল, যেটা দেখতে পেয়ে তাকে ধরে তোলে এবং রহিমের বাড়িতে নিয়ে যায়। এ কি বাবা, তুমি কোথায় গিয়েছিলে? আমি বাড়ি ফিরে তোমাকে আর খুঁজে পাচ্ছি না। এ কি, তুমি এখানে? আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি। চাচার কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো। আপনারা এই জঙ্গলের ভিতর কেন আছেন? এরপর রহিম তার জীবনের সব দুঃখের কথা পলাশকে খুলে বলে। জমিদার তার সাথে কি আচরণ করেছে, তার ছেলে মারা যাওয়ার কথা, সব বলে খুলে। সব কথা শোনার পর পলাশ বলে, চাচা, ওই ফ্যাক্টরিটা তো আমারই ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। আর যারা মারা গিয়েছে আমি তাদের সবাইকে 5 লক্ষ করে টাকা দিয়েছি। আমার ম্যানেজারকে দিয়ে সবার বাড়ি বাড়ি পাঠিয়েছি টাকা। আপনাদের টাকা কি পান নাই? যদি পান তাহলে আপনাদের অবস্থা এমন কেন? এরপর রহিম বলে তারা কোনো টাকাই পায় নাই। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না। আমি আমার ম্যানেজারকে গিয়ে ধরব, তারপর সব সত্য বের হবে। বাবা, আমার বড় ভুল হয়ে গেছে। আমার এইরকম নিচু কাজ করা উচিত হয় নাই। তুমি আমারে মাফ কইরা দাও বাজান। এমন ভুল আমি আর কোনোদিন করব না। আমি রহিমের সব টাকা ফিরাই দিব, আর কোনোদিন কারো সাথে এমন অন্যায় করব না। চাচা, আমি আপনাকে অনেক সম্মান করতাম, কিন্তু আপনি যে ঘৃণিত অপরাধ করেছেন, একটা ক্ষমার অযোগ্য। একটা সহন সরল অভাবী মানুষের উপর এই অত্যাচার কোন মানুষ করতে পারে? আজ তার হাতে যদি ক্ষমতা থাকত, আপনি কি তার সাথে এটা করতে পারতেন? ভাই, আপনার মেয়েটাকে আমার ছেলে অনেক পছন্দ করেছে। আমার ছেলের সাথে কি আপনার মেয়েকে বিয়ে দিবেন? আমার মেয়ের মতো করে আদরে যত্নে রাখব। এটা আপনি কি বলছেন ভাই? আপনার ছেলের সাথে যদি আমার মেয়েকে বিয়ে দেন, সেটা তো আমার 7 পুরুষের ভাগ্য। আপনাদের মতো পরিবারে আমার মেয়ে গেলে কোনোদিন কোনো কষ্টই পাবে না। আমি চাই আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হোক।